নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা আজ শুরু করছি। শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে চাঁদপুরে 31শে ডিসেম্বর যে মহোৎসব হয়েছিল, সেই ভোগদানের পর্ব নিয়ে আজ আমি বলবো। সঙ্গে থাকবে। পুজো ও ভোগরাগের ভার ঠাকুর ঢাকার গুরুভ্রাতা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের ওপর ন্যস্ত করেছিলেন। তাহার সহায়তায় ছিলেন ফেনীর গুরুভ্রাতা শ্রীযুক্ত তুলসীদাস গাঙ্গুলি। বেলা প্রায় 9টার সময় একজন গেরুয়া বসন পরিহিত চিমটাধারী সাধু এসে উপস্থিত হলেন। ঠাকুর তাহাকে বললেন, এই উৎসবের সমস্ত ভার আপনার উপর দেওয়া হইল, যাহাতে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখিবেন। সাধু পূজার ঘরের দরজায় একখানি চেয়ার পেতে বসে পড়লেন। ঘরে বাইরে অনেক অন্ধ খঞ্জ পাগল এসে বসিয়ে রয়েছে। ইহাদের মধ্যে একজন আবার তামাক খাইতে চাইলেন। ভৃত্যকে তামাক দিতে আদেশ করলেন। কখন চাকরটি তামাক দিয়েছে সেটি যে দেখা যায়নি। রোহিণীবাবু ওই ঘরের সিঁড়ি দিয়ে নামছিলেন। এমন সময় ওই লোকগুলোর মধ্যে একজন বললেন, মাস্টারবাবু, কলিকাটি নেন। কলিকাটি হাতে নিয়ে রোহিণীবাবু ভাবলেন, এই লোকটিকে পূর্বে কোনো দিন দেখেছি বলে তো মনে হয় না। কি করে সে আমাকে মাস্টারবাবু বলে চিনল ভেবেই আশ্চর্য হচ্ছে। ঠাকুর বারংবার আদেশ করেছেন যেন বেলা 12টার পূর্বে ভোগ রাগ শেষ হয়। 12টার পরে ভোগ দিলে তাহা ভূতের ভোগ হইবে। বেলা 12টার পূর্বে ভোগ রাগ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে উপস্থিত গুরুভ্রাতারা রোহিণীবাবুকে ঠাকুরের নিকট হতে প্রসাদ বিতরণের অনুমতি প্রার্থনা করতে আদেশ করলেন। ঠাকুর বললেন, অন্য সবাই প্রসাদ বিতরণ করুক, যে কয়েকজন সাধু মহাপুরুষ আসিয়াছেন আপনি নিজ হাতে তাহাদের প্রসাদ বিতরণ করেন। রোহিণীবাবু বললেন, কে সাধু মহাপুরুষ তা চিনব কী করে? একজন সাধু তো চেয়ারেই বসে আছেন, আরেকজন। এই বলিতেই ঠাকুর যেন রুষ্ট হয়ে বললেন, যাহা দেখেন বা বোঝেন কাহাকেও বলিতে নাই, যাহা বলিলাম তাহার ব্যবস্থা করেন। ভয় রোহিণীবাবু কোনো কথাই বললেন না। রোহিণীবাবুর বাসার সামনে মুন্সেফবাবুর উন্মুক্ত প্রাঙ্গণে পংক্তি করে প্রসাদ বিতরণের ব্যবস্থা হয়েছে। রোহিণীবাবু স্বহস্তে গোবর ছটা দিয়ে বিদ্যালয় সম্মুখে প্রাঙ্গণ পরিষ্কার করে পাতা পেতে দিলেন। উপস্থিত যত অন্ধ খঞ্জ পাগল ছিল সবাই বসে গেল। তখন তাহাদের কে সাধু আর কে মহাপুরুষ সে চিন্তা রোহিণীবাবুর ছিল না। তাহাদের প্রসাদ গ্রহণের পর নিজেই সেই পাতাগুলি জলে ফেলে দিয়ে জায়গাটি পরিষ্কার করে দিলেন। গোল পাতল এক পাগলিকে নিয়ে। তাহার বয়স অনুমান 40-45 বছর হইবে। দেখতে সুশ্রী, রং ফর্সা, বলিষ্ঠ দেহ। তাহার সঙ্গে 2টি কুকুর। যেখানে উচ্ছিষ্ট পাতাগুলি ফেলা হয়েছে তাহার মধ্যে বসে ভুক্ত অবশিষ্ট প্রসাদ কুড়িয়ে 2টি কুকুরের মুখে দিতেছেন। আবার কুকুরের মুখ হইতে ওই প্রসাদ টেনে বাহির করে নিজে খাচ্ছেন। প্রসাদ গ্রহণ করবার জন্য অনেক অনুরোধ করা হলো, কিন্তু তিনি মোটে কর্ণপাত করলেন না। বললেন, এই তো প্রসাদ লইতেছি। ওই স্থান হইতে তিনি এক পাও নড়লেন না। রোহিণীবাবু ঠাকুরের নিকট আসিলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, সাধু মহাপুরুষদের প্রসাদ দেওয়া শেষ হইয়াছে কি না? রোহিণীবাবু বললেন, সবাই প্রসাদ লইয়াছেন, কিন্তু একটি পাগলিকে কিছুতেই প্রসাদ গ্রহণ করাইতে পারতেছি না। কথাটা শ্রবণ করে ঠাকুর যেন বড়ই অস্থির হয়ে উঠলেন। বললেন, এই পাগলি মাকে শীঘ্রই প্রসাদ গ্রহণ করান, নচেত উৎসব একেবারেই পণ্ড হইয়া যাইবে। শ্রী ঠাকুর বারংবার সংবাদ লইতেছেন পাগলি মা প্রসাদ লইয়াছেন কিনা। প্রায় আধ ঘণ্টা ধরে সকলে মিলে কত অনুনয় বিনয় করলেন।
অবশেষে পাগলি মা প্রসাদ গ্রহণ করতে স্বীকৃত হয়ে সবাই যেখানে প্রসাদ গ্রহণ করছেন সেখানে তাহার কুকুর দুটি লইয়া এসে বসলেন। প্রসাদ গ্রহণ করে পাগলি মা তাহার কুকুর দুটির জন্য প্রসাদ দিতে বললে একটি হাঁড়ি ভরে প্রসাদ দেওয়া হলো। ওই প্রসাদ ভর্তি হাঁড়িটি জনৈক গুরুভ্রাতা মাথায় করে পাগলি মায়ের সঙ্গে গেলেন এবং ডাকাতিয়া নদীর চরে গিয়ে দিয়ে আসলেন। রাত্রি প্রায় 10টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হলো। গেরুয়া বসন পরিহিত একজন সাধু একটি শিঙা হাতে করে এসেছিলেন। সবাই যখন প্রসাদ গ্রহণ করছেন তখন তিনি পংক্তির মাঝখান দিয়ে দৌড়ায় দৌড়ায় শিঙা বাজাইতেছিলেন। তিনি রাত্রিতে তাহাদের সহিত প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ বিতরণে ঘণ্টাখানিক পরে আর কোনো অন্ধ, খঞ্জ বা পাগল দেখতে পাওয়া যায়নি। প্রসাদ গ্রহণের সময় কোনো জাতিভেদ ছিল না। সবাই এক স্থানে পাশাপাশি বসে প্রসাদ পেতে দেখে চাঁদপুরে প্রবীণ সরকারি উকিল অশ্বিনী কুমার ব্রহ্মচারী বলেছিলেন, গান্ধীজি হরিজন আন্দোলন করেন, কিন্তু এখানে দেখতেছি জনগণের মধ্যে কোনো হরিজনের বালাই নাই, সবাই একসঙ্গে বসিয়া প্রসাদ পাইতেছে। অনেকবার শ্রী ঠাকুরের ভোগ দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি বললেন একজনও অভুক্ত থাকতে তিনি কিছুতেই গ্রহণ করতে পারবেন না। রাত্রি 10টার পরে সকলেরই প্রসাদ গ্রহণ শেষ হলে শ্রী ঠাকুরের ভোগ দেওয়া হয়। কি আনন্দে ওই দিনটি কেটেছিল তাহা ক্ষুদ্র লেখনীতে রোহিণীবাবু বলেছিলেন ফুটিয়ে তুলতে পারলেন না। যাহারা উপস্থিত ছিলেন তাহারা কেহই এই উৎসবের কথা জীবনেও ভুলতে পারবেন না বলে তাহার ধারণা। মহা উৎসবের পরে অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রিতে বহিরাগত ভক্তবৃন্দ অনেকেই চলে গিয়েছিলেন। তখনও প্রায় 100 জন গুরুভ্রাতা ও ভগ্নী বাসায় ছিলেন। ক্রমান্বয়ে 2 দিন নিরামিষ ভোজনের পর তৃতীয় দিন গুরুভ্রাতা ও ভগ্নীদিগের জন্য মৎস্যের ব্যবস্থা হবে স্থির করে অমূল্যবাবু স্বয়ং বাজারে গিয়ে একটি ঢাইন অর্থাৎ শিলং মাছ কিনে আনলেন। মাছটি বেশ বড়ই ছিল। একটি মাছে সবাই পরিতৃপ্ত হয়ে আহার করেছিলেন। মাছের তরকারি, ডাল ও একটি নিরামিষ তরকারি ছিল। পায়েস রান্না হইবে না বলে স্থির হয়েছিল, তাই দুগ্ধ কেনা হয়নি। বেলা প্রায় 10টার সময় পাগলিমা বাইরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে, ও ছেলে, ও ছেলে। রোহিণীবাবু প্রথমে বুঝতে পারেননি যে পাগলিমা বাইরে দাঁড়িয়ে তাহাকেই ডাকতেছেন। ঠাকুর রোহিণীবাবুকে বললেন, দেখেন তো বাহিরে কে ডাকতেছে। বাহিরে এসে দেখলেন পাগলিমা দরজায় দাঁড়িয়ে আছেন। রোহিণীবাবুকে দেখে বললেন, ও ছেলে, মিষ্টান্ন আছে? রোহিণীবাবু বললেন, মিষ্টান্ন তো নাই। পাগলিমা বললেন, দেখ না বাড়িতে আছে কি না। রোহিণীবাবু বাড়ির ভেতর প্রবেশ করে ঠাকুরকে বললেন, পাগলিমা তো মিষ্টান্ন চাইতেছেন, কিন্তু আজ তো কোনো মিষ্টান্নের ব্যবস্থা নাই, এখন আমি কি করিব? রোহিণীবাবু ও ঠাকুরের এইসব কথোপকথন উপস্থিত ভক্তবৃন্দ সবাই শুনেছিলেন। হঠাৎ তুলসীবাবু বললেন, মিষ্টান্ন তো আছে। তুলসীবাবু অন্য ঘর হতে মিষ্টান্নে একটি বাটি এনে রোহিণীবাবুর হাতে দিলে রোহিণীবাবু বাইরে গিয়ে মিষ্টান্নপূর্ণ বাটি পাগলিমায়ের হাতে দিলেন ও ঠাকুরের আদেশ মতো তাহাকে দুপুরবেলা এখানে প্রসাদ গ্রহণ করবার জন্য নিমন্ত্রণ করলেন। পায়েসের বাটিটি কাউকে দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। ঠাকুরের কি বিচিত্র লীলা। পাগলিমা হেসে বললেন, তুই না বলেছিলি মিষ্টান্ন নেই? বেশ তো, দুপুরেও এখানে প্রসাদ গ্রহণ করিব। জয় রাম, জয় গোবিন্দ।